এসএসসির ফলাফলে এবারও পিছিয়ে ছেলেরা। মোবাইল আসক্তি ও সামাজিক অর্থনৈতিক অস্থিরতাকে দুষছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের যত্নশীল হওয়ার পরামর্শ। 10 বছর কি পড়াশোনা করালাম যে সে পাশ করবে না, সেও তো একটু খারাপ করতে পারে। সমাজ কাঠামোকে, রাষ্ট্রকে, সবাইকে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যত্নবান। 92% পাশ হারে আবারও দেশসেরা যশোর শিক্ষা বোর্ড। তলানিতে সিলেট। প্রবাসমুখী হওয়ার প্রবণতাকে দায়ী করলেন শিক্ষক অভিভাবকরা। অনেক বাচ্চারা এখন মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে, লেখাপড়া করতে চায় না। শিক্ষক সংকট শুধু না, শিক্ষকদের মেধারও সংকট আছে। কাল আবারও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু। এবার রাজনীতিতে নেই পুরানো উত্তাপ। জলবায়ু সংকট সহ দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলোচনার ইঙ্গিত। আজ 23 নাবিক নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার বহির্নোঙরে ফিরবে এমভি আবদুল্লাহ। পণ্য খালাস শেষে ফিরবে চট্টগ্রাম বন্দরে। অপেক্ষায় স্বজনরা। যমুনা নিউজে আমন্ত্রণ দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানিয়ে দেব এবারে। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ কিংবা ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে? অভিভাবক আর শিক্ষার্থীরা বলছেন ছেলেরা পড়ালেখায় উদাসীন। মোবাইল আসক্তি, ঘুরে বেড়ানো আর কিশোর গ্যাং সংশ্লিষ্টতাও এর জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অর্থনৈতিক অস্থিরতা কিংবা বিদেশমুখী হওয়ার প্রবণতায় পেছাচ্ছে ছেলেরা। সেই সঙ্গে এই সংকটের কারণ অনুসন্ধানে আন্তরিক গবেষণার তাগিদও দিচ্ছেন তারা। বলছেন ছেলেদের ভালো ফলাফলের জন্য অভিভাবকের যেমন যত্নের প্রয়োজন, ঠিক তেমনি শিক্ষায় বাড়াতে হবে রাষ্ট্রীয় বিনিয়োগও। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। রোববার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণায় স্বয়ং প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ছেলেদের অংশগ্রহণ কেন কম? কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? 2023 ও 2024 সালের এসএসসি সমমান পরীক্ষার তুলনামূলক চিত্রে দেখা যায় পরীক্ষায় অংশগ্রহণ, পাশের হার কিংবা ভালো ফলাফলে মেয়েরা এগিয়ে। গেল বছরের চেয়ে এবছর সব ক্ষেত্রে আরও অবনমন ঘটেছে ছাত্রদের। গবেষণার মাধ্যমে তথ্য উপাত্ত জোগাড় করে আমাদের দেখতে হবে কেন এটা হচ্ছে। তবে শিক্ষায় মেয়েদের জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বেশি। দ্বিতীয় হলো, মেয়েরা যখন সিরিয়াসলি পড়ালেখা করে তখন ছেলেরা বাইরে ঘুরে বেড়ায় বা গ্যাংবাজি করে। কেন ড্রপ আউটটা হচ্ছে, এইটা আমরা কোভিডের একটা ইফেক্ট আছে। হ্যাঁ, তো 2 নম্বর হলো যে অর্থনৈতিক অবস্থা মানুষের। তৃতীয়ত আরেকটা জিনিস, একটা কালচার টেন্ডেন্সি দাঁড়িয়েছে যে লেখাপড়া করে কি হবে, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আমি আরেকটা হলো খুব অ্যালার্মিং, যারা ছোট তারা কিন্তু দেখছে লেখাপড়া করে তো বেকার, এমএ পাশ করে বেকার হয়ে আসে। ওভারঅল আমাদের যে এডুকেশন ফিলসফিটা, এডুকেশন সিস্টেমটার মধ্যে গলত হয়ে গেছে। 2024 সালের এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রীর চেয়ে ছাত্রীর অংশগ্রহণ, পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির পরিসংখ্যান বলছে সব ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে। কেবলমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ছাত্রদের অংশগ্রহণ বেশি, যদিও সেই পরীক্ষায় পাশের হারে মেয়েরাই কৃতিত্ব দেখিয়েছে। ছেলেরা আর কি মনে করেন যে কর্মঠ না, পড়াশোনা করতে চায় না আর কি। ছেলেরা সবসময় বাইরে ফিল্ডিং দেয় একটু বেশি, সময় পড়াশোনায় কম দেয়। 9 এর পর থেকে বাচ্চাদের বিশেষ করে ছেলেদেরকে আমরা খুব একটা ধরে রাখতে পারি না। ছেলেরা ততটা প্র্যাকটিসটা একটু কম করে আর কি। কিশোরদের এই যে অপরাধ প্রবণতা, এটা কিন্তু দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই ছেলেরা একটু মোবাইলের প্রতি একটু আসক্ত থাকে। সেলফোন এন্ড আদার ফোন, দিস ইজ ওয়ান অফ দি মেইন রিজন। শিক্ষা গবেষকরা বলছেন অভিভাবকের অমনোযোগ, কিশোর বয়সের অস্থিরতা এবং দিশাহীন ভবিষ্যতের দিকে তাকিয়ে ফলাফল খারাপ করছে ছাত্ররা। 50টার উপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারে নাই। তারপরে 2.5 লাখের মতো স্টুডেন্ট টোটালি পাশ করতে পারে নাই। আমার প্রথম কথা হলো, কেন পাশ করবে না? 10 বছর কি পড়াশোনা করালাম যে সে পাশ করবে না, সেও তো একটু খারাপ করতে পারে। সমাজ কাঠামোকে, রাষ্ট্রকে, সবাইকে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যত্নবান হতে হবে। সর্বজনীনভাবে শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে এবং সেখানে কোথায় কিভাবে বিনিয়োগ হবে, যথাস্থানে যথাসময়ে বিনিয়োগ করা যেরকম প্রয়োজন, ঠিক একইভাবে সেই বিনিয়োগটা যথাযথ কাজে লাগছে কিনা সেটাও মনিটরিং করা অত্যন্ত প্রয়োজন।
রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, গোটা বিষয় আমলে নিয়ে মেয়েদের পাশাপাশি ছেলেদের উপবৃত্তি প্রদান কার্যক্রমে জোর দেবে সরকার। উপবৃত্তি যদি সেটা যথাযথভাবে কাজ না করে আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এবারও সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড। 2022 সালেও পাশের হার সর্বোচ্চ ছিল এই বোর্ডে। গেল বছরের তুলনায় কিছুটা বেড়েছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের আন্তরিকতা আর অভিভাবকদের সহযোগিতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এসএসসিতে ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তাই তো নেচে গিয়ে আনন্দ উদযাপন। যশোর শিক্ষা বোর্ডে এবছর গড় পাশের হার 92.33%, যা দেশের সবগুলো শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। 2022 সালেও পাশের হারে দেশ সেরা ছিল যশোর শিক্ষা বোর্ড, তবে গেল বছর পাশের গড় হার নেমে যায় 86%। এবছর জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও কিছুটা বেড়েছে। 20,761 জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ 5। আমার বাবা মা আমার টিচাররা অনেক কষ্ট করছে আমার জন্য, আলহামদুলিল্লাহ আমি তাদের মনে আশা পূরণ করতে পেরেছি। আমার রেজাল্ট জিপিএ 5 আসছে, সো এই জন্য আমি অনেক আনন্দিত এবং এর পেছনে আমাদের স্কুলের আমাদের স্যার ম্যাডাম, আমার অবভিয়াসলি আমার আম্মু সবারই অবদান আছে। অভিভাবকরা বলছেন, সন্তানের অধ্যবসায় আর শিক্ষকদের আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। মেয়েরা লেখাপড়ায় অনেক মনোযোগী এবং স্কুলমুখী হওয়াতে মেয়েদের রেজাল্টটা তো ভালো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের প্রেরণা, যার প্রেক্ষিতে বাচ্চা ভালো করেছে। যশোর শিক্ষা বোর্ডে এবছর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 422টি, যা গেলবার ছিল 193। শিক্ষক ও বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ পাঠদান আর অভিভাবকদের সহযোগিতার কারণে ফলাফল ভালো হয়েছে। এখানে নার্সিং আমরা সুন্দরভাবে করি, যত্ন করি এবং তাদেরকে ভালো করানোর চেষ্টা করি, যা আমার মনে হয় শিক্ষক এবং ছাত্রীদের মিলবন্ধনে সুন্দর একটা রেজাল্ট আমরা দিতে সক্ষম হয়েছি। আমরা 6 to 10 প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নিই। অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষায় একটা উন্নত মানের চমৎকার প্রশ্ন আমাদের যশোর বোর্ডের মাস্টার ট্রেনের শিক্ষকরা করে থাকে, তাদের মাধ্যমে আমরা পরীক্ষা নিই। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যশোর বোর্ডে একটা সামাজিক পদ্ধতি, এই জাগরণটা আমরা তৈরি করতে পেরেছি। এই জাগরণটা ফলাফলে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। যশোর শিক্ষা বোর্ডে ভালো ফলাফলে এবছরও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। গত বছরের মতো এবারও সারা দেশের মধ্যে পাশের হারে তলানিতে সিলেট শিক্ষা বোর্ড। এই বোর্ডে সবচেয়ে বেশি অকৃতকার্য শিক্ষার্থী মানবিক বিভাগে। এই অবস্থার জন্য কিছু কারণ চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে 1,09,073 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 80,006 জন, অর্থাৎ পাশের হার 73.35%, সারা দেশের মধ্যে যা সর্বনিম্ন। পাশের এই হার গত বছরের তুলনায় 3.5% কম। অভিভাবকরা বলছেন, প্রবাসমুখী হওয়ার প্রবণতা এবং মোবাইল ফোনে আসক্তি ফলাফল বিপর্যয়ের বড় কারণ। করোনার পর থেকে আমাদের বাচ্চারা রেজাল্টটা খারাপ হচ্ছে, কারণ আমার বাচ্চারা দেখা যায় যে অনেক বাচ্চারা এখন মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে, লেখাপড়া করতে চায় না। মোবাইল, ফেসবুক, ইউটিউব এটাই নিয়ে সবাই বেশি ব্যস্ত থাকে। শিক্ষক সংকট অবশ্যই, প্রতি কোনো দেখা যায় এক শিক্ষক 3 ক্লাস নিতেছে। এই যে এখানে দাঁড়া আমি তো আসি অনেক সময় থেকে, শিক্ষক নাই, বাচ্চারা বারিন্দায় আছে। এই শিক্ষক সংকট তো অবশ্যই শিক্ষক সংকট শুধু না, শিক্ষকদের মেধারও সংকট আছে। শিক্ষকদের মতে, পরিবার বা প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত সহযোগিতা না পেলে এ অবস্থার উত্তরণ সম্ভব নয়। মানে সায়েন্সে পড়ছো না তুমি, এই কথাটা তাদেরকে শুনতে হচ্ছে বলে তারা আরও বেশি গোটাই যাচ্ছে। স্বাভাবিকভাবেই তার গণিত ভীতিটা থেকে যাচ্ছে এবং বিজ্ঞানের ভীতিটা থেকে যাচ্ছে। এই ভীতিটা কাটিয়ে ওঠার জন্য তাদেরকে যে সাপোর্টটা দেওয়া দরকার, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে মনে করি যে এই সাপোর্টটা হয়তো তারা অনেক সময় তাদের ফ্যামিলি থেকেও পায় না। তারা অবহেলার শিকার হচ্ছে মানবিকের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যেখানে তাদের 16 জন টিচার থাকা দরকার, সেখানে নিয়মিত টিচার আছে কিন্তু 5 জন 7 জন এইরকম আছে, কিন্তু বিশেষ করে অনারারি টিচার এদের নিয়োগ দেওয়া হয়, টেম্পোরারি টিচার নিয়োগ দেওয়া হয়, এদের প্রশিক্ষণ থাকে না। এই প্রশিক্ষণ না থাকার কারণে যেভাবে শিক্ষণ প্রক্রিয়া সঠিকভাবে করার কথা সেভাবে হচ্ছে না।
বোর্ড সংশ্লিষ্টরা জানালেন, গতবারের মতো এবারও মানবিক শাখা ফলাফল বিপর্যয়ের শীর্ষে। দক্ষ শিক্ষকের অভাবকে দায়ী করছেন তারা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা, এরা অন্যান্য অঞ্চল থেকে আসে। এরা এখানে নিয়োগ পাওয়ার পর থেকেই তার চেষ্টা থাকে সে তার অন্যত্র কোথাও যেতে পারে কিনা। হাওড় অঞ্চলে আপনি দেখবেন ইংরেজি বিষয়ের, গণিত বিষয়ের, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, ভালো শিক্ষকের সংখ্যা খুবই কম। এমনও প্রতিষ্ঠান আছে উচ্চতর গণিত পড়ানোর মতো শিক্ষক নাই। চলতি বছর বোর্ডটিতে GPA 5 পেয়েছেন 5,471 জন, আর শতভাগ শিক্ষার্থী পাশ হয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা 31টি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত নাম ছিল ডোনাল্ড লু। দেশের নির্বাচন ও টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সরব ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল আবারও ঢাকা সফরে আসছেন তিনি। আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ বলছে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই সফর গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডোনাল্ড লুর এই সফর নিয়ে কোনো আগ্রহই নেই বিএনপির। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল 2 দিনের সফরে ঢাকায় আসছেন। 7 জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক, তার চেয়েও বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতি আর পেছনে ফিরে যাবে না। নিষেধাজ্ঞার পুরনো সংখ্যা উড়িয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা কোনো উদ্যোগ ছড়াতে যাইনি। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন। ডোনাল্ড লুর এই সফর একেবারেই আমলে নিচ্ছে না বিএনপি। দলটির মহাসচিব বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমাদের বিএনপি ব্যাপারটা আমরা বুঝি, আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরেই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এদিকে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লুর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা পরপর চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ডোনাল্ড লু সম্পর্ককে ভিন্ন উচ্চতায় অর্থাৎ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আসছে। সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও কথা বলবেন। বিশ্লেষকদের ধারণা, সেখানে বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হতে পারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগে নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততা মেলেনি। মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে নির্মাণ শ্রমিক 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। তিনি জানান, তদন্ত কমিটি শতাধিক ব্যক্তির বক্তব্য নেয়। তাদের বক্তব্যে এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ মিলেছে। মন্দিরে কে বা কারা আগুন দেয় সেটি খুঁজে বের করা সম্ভব হয়নি। এ ঘটনায় চাঁদাবাজির প্রমাণও পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক। এবং গত 18 এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে নির্মাণ শ্রমিক 2 ভাই আরশাদুল খান এবং আশরাফুল খানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 3টি মামলা করা হয়। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 31 জনকে।
প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধি সহ অনেকের সরাসরি সম্পৃক্ততা ছিল। শ্রমিকরা আগুন লাগিয়েছে কিনা এই বিষয়ে কেউ কোনো প্রত্যক্ষদর্শী না থাকে, তাদের সম্পৃক্ততা আছে এটা প্রমাণ হয়নি। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা, অবশেষে বাড়ি ফিরছেন 23 নাবিক। তাদেরকে নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ এখন বঙ্গোপসাগরে। আজ কুতুবদিয়া বহির্নোঙরে ফেরার কথা, এরপর ফিরবে চট্টগ্রামে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের অপেক্ষায় স্বজনরা। উৎকণ্ঠা শেষে তাদের মুখে এখন হাসি। 23 নাবিক জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন 32 দিন। চরম উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কেটেছে স্বজনদের। গত 1 মাস ধরে তারা অপেক্ষায় কখন ঘরে ফিরবে নাবিকরা। এটা তো এখনো মানে স্বপ্নের মতো লাগতেছে। ছেলেকে বলতেছি যে আর তো মন মানতেছে না, ছেলে বলে ধৈর্য ধরেন, আমরা আলহামদুলিল্লাহ সোমবার আসতেছি। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 23 নাবিক নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি বাংলাদেশের জলসীমায় অর্থাৎ কক্সবাজারে কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ার খবরে আনন্দ ছুঁয়ে গেছে প্রতিটি পরিবারে। সন্তানকে বুকে টেনে নেয়ার অপেক্ষায় মা। খবরটা যখন শুনলাম মুক্তি পেয়েছে তখন থেকে তো আনন্দের বন্যা বলছে। এখন থেকেও মানে মনে হচ্ছে আবার ঈদ আসতেছে, মানে ছেলে আসলে ছেলে আবার ঈদ সঙ্গে নিয়ে আসতেছে, এটা মনে হচ্ছে আমাদের। আবার ছেলেকে নিয়ে ঈদ হবে, বেড়াবো, ঘুরবো। জাহাজটি কুতুবদিয়ার পণ্য খালাস শেষে ফিরবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে। অন্য নাবিকদের পরিবারেও খুশির জোয়ার। সবাই তাদেরকে বরণের অপেক্ষায়। এতদিন কাটানো নির্ঘুম রাত, চরম আতঙ্কে কাটানো কষ্টের দিনগুলো ভুলে হাসি ফুটেছে স্বজনদের মুখে। আমার ছোট ভাইয়ের ওয়াইফ তখন আমাকে বলল, মানে এরা রিলিজ পাইছে মানে জলদস্যু থেকে। আমরা তখন তো আশ্চর্য হয়ে গেছি, মানে বলাতে আমরা খুব খুশি। তারপর থেকে ভোর থেকে তার ঘুম হয়নি আর। গত 12 মার্চ 23 নাবিক সহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরতে যাচ্ছে জাহাজটি। জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরতে যাচ্ছে জাহাজটি। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাচন পরিষদ মাঠ। পাল্টাপাল্টি মামলা, ককটেল বিস্ফোরণ, মানববন্ধন, সড়ক অবরোধ এবং গুলির ঘটনাও ঘটেছে। এ কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। ক্ষমতাসীন দলের 2 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রকাশ্য বিরোধে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ। আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটের জন্য গুরুত্বপূর্ণ এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন প্রার্থী। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুর রহিম খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানুর দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি মামলা, ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ, মানববন্ধন আর গুলির ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। তবে পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছেন 2 প্রার্থী। আব্দুর রহিম খানের কিন্তু 2বার ককটেল হামলা হয়েছে, তারা গুলি করেছে। তারা এই সমস্ত কুকীর্তি ঢাকার জন্য আমার বিরুদ্ধে একটা সাধারণ নাটক করেছে এবং যারা আহত হয়েছে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, তাদেরকে যাই ব্যান্ডেজটা খুলে দেখেন, কিছুই না তাদের সাথে। আমার দাবি তফসিল ঘোষণার পরে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে আগ্নেয়াস্ত্র। তাহলে জানুর ছেলে ফাহিম খান রনির কাছে কিভাবে সেই অস্ত্র থাকে, এটার বিচার চাই। আমার জানমালের উপরে আক্রমণ করে, যে আক্রমণ করলে হয়তো আমি মৃত্যুবরণ করব, এরকম পরিস্থিতি যদি ঘটে তখন আত্মরক্ষার জন্য আমি যে ব্যবস্থা, বৈধ ব্যবস্থা, সেটা আমি নিতে পারি। একের পর এক সহিংস ঘটনায় পরিবেশ উত্তপ্ত হয় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাথে যে সকল সংস্থা জড়িত তাদের প্রচেষ্টায় সুষ্ঠু একটা পরিবেশ আসবে। নির্বাচন পূর্ব এসব ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ ভোটারদের মাঝেও। যদি শান্তিমতো ভোট না দিতে পারি, ভোটের আগে যদি এই অবস্থা হয়, একটু ভয় কাজ করাটাই স্বাভাবিক না? ভোট কেন্দ্রে যায় যদি একটা ককটেল মারে, যদি একটা বোম মারে, তাহলে আমরা বলালাম আমাদের মা বোন কি করবে? সুস্থ নির্বাচন হোক, যে কোনো একজন তো যাবেই, যার যেটা ভালো লাগবে সে সেটাই ভোট দেবে।
মাঠে উত্তাপ উত্তেজনা থাকলেও ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থাও কিন্তু নিচ্ছে। ইতিমধ্যে আমাদের মনে হয় 4টা মামলা হয়েছে, মোট মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে 21 মে। তার আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি ভোটারদের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।